বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। রোড টু পার্লামেন্ট আজ চাঁদপুর 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসনে। দেখে নেব আজ সেগুলো। এই নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে এবং বাংলাদেশের সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এই নির্বাচন নিয়ে আমি ইতিমধ্যেই দেখেছি অনেক ষড়যন্ত্র হচ্ছে। এমনকি কিছুদিন আগে বিনা কারণে ষড়যন্ত্রমূলক আমাকে বিদেশ যাওয়ার জন্য বাধাও পর্যন্ত দিয়েছিল। তবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচন দিতেই হবে এই সরকারকে, কোনো বিকল্প নেই। আগামী দিনে যদি শিক্ষায় দায়িত্ব পাই, কীভাবে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, সেই জন্য আমার বিদেশে লেখাপড়া অভিজ্ঞতা, বাংলাদেশ তথা আমার পিএইচডি এবং সেই সাথে গত 17 বছর ধরে আমি একটি এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ বলে একটি রিসার্চ সংস্থা করেছি। সেখানে শুধু আমি এডুকেশন নিয়ে কাজ করি এবং এটার উপরে আমার বহু কাজ রয়েছে। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে এই দানেশেষকে বিজয় করে বিজয় লাভ করে আমরা সংসদে যদি পাঠাতে পারি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশের রাষ্ট্রনায়ক করতে পারি, তাহলে এই দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সকলের উন্নয়ন, মনের চাহিদা, মনের যে আনন্দ ভাব, মনের যে উচ্ছ্বাস, সেটা বাস্তবে পরিণত হবে। মতলব হয় একটা মহাসড়ক হলে এখানে শিল্প অঞ্চল হয়ে যাবে অটোমেটিকই। শিল্প হবে, কলকারখানা হবে, তখন গ্যাস বিদ্যুৎ সব কিছু চলে আসবে, আমার এলাকার কর্মসংস্থান হবে। আর শিল্পের সবচেয়ে খরচ হলো নদীর পরিবহন খরচ হলো সবচেয়ে বেশি। যেহেতু এটা নদীবেষ্টিত এলাকা, সেখানে খরচ কম হবে, এই জন্য ইন্ডাস্ট্রি হবে। চট্টগ্রাম পোর্ট আমাদের কাছে, এবং বাকি থাকে শুধু এখানে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় হবে, হাসপাতাল হবে, মেডিকেল কলেজ হবে মতলবের ভিতরে। চাঁদপুর শহরকে নতুন করে সাজাতে হবে, এটা একেবারে ভঙ্গুর অবস্থা। এখানে প্রশাসনিক যারা কাজ করে সেখানেও নৈরাজ্য, আপনার পৌরসভায় দেখেন সেখানে নৈরাজ্য, রাস্তাঘাটের বেহাল অবস্থা, নদী ভাঙ্গনের বেহাল অবস্থা, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ কতদিন যাবৎ হয়ে রয়েছে, এখন পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ মাত্র শুরু হয়েছে। তো অনেক পরিকল্পনা আছে, আসলে ভাষায় বলার মতো না যে এখনই আপনাকে পরিকল্পনাটা টোটাল বলতে পারবো। তবে আমাদের কিছুটা সময় লাগবে যে এই পরিকল্পনাগুলো আমরা আস্তে আস্তে সকল নেতৃবৃন্দ বসে, বিভিন্ন সমাজের বিভিন্ন লোকজনের সাথে বসে চাঁদপুরকে কীভাবে ঢেলেই সাজানো যাবে এবং একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণ করা যাবে, সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি। ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা যেসব জায়গায় গণসংযোগ করেছি, সব জায়গাতেই জনগণ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে যে আমরা একটা পরিবর্তন চাই। আমরা বিগত দিনে দেশে যা দেখেছি, ভবিষ্যতে আর আমরা এরকম কিছু দেখতে চাই না। বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, এগুলি জনগণ আর দেখতে চায় না। জনগণ এগুলি আর কখনো প্রতিষ্ঠিত করতে দিবে না ইনশাল্লাহ। এই জন্য জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা একমাত্র জামায়াত ইসলামীর দ্বারাই সম্ভব। জামায়াত ইসলামী এদেশে সরকার গঠন করলে আমাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না, কারণ দুর্নীতি হলো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নতির পথে বড় বাধা। এই দুর্নীতির কারণে যেই সরকার ক্ষমতায় গেছে, বারবার পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। কাজে জামাত ইসলামীর অঙ্গীকার যে আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। চাঁদপুরের সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙ্গনের যে ব্যবস্থাটা, এটা ইনশাল্লাহ একবারে স্থায়ীভাবে এটাকে আমরা ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে চাঁদপুরের পুরো অঞ্চলটাকেই পর্যটন এরিয়া হিসাবে গড়ে তোলা। অপরদিকে চাঁদপুরে অনেক শিল্প কারখানা ছিল, এই শিল্প কারখানা পুনরায় চালু করে সকল নাগরিকের অন্তত যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। বিশেষ করে শিক্ষিত আমার সন্তানেরা যারা আছে, যুব সমাজ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থানের ব্যবস্থা হলেই এদেশে মাদক, এদেশের অন্যায়, অবিচার, সন্ত্রাস সব কিছু দূর হয়ে যাবে, তারা কর্মব্যস্ত থাকবে। একটু সুষ্ঠু সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো। আমি 8 থেকে 13 পর্যন্ত সংসদ সদস্য ছিলাম। আমার মনে হয় আমি ভালো কাজ করছি। এলাকার জনগণ, আমার দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, সেই হিসাবেই আমাকে মূল্যায়ন করছে বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আশা করি কোনো রকমে যদি আমাদের দল ভালো করতে পারে, আমরা যদি ভালো করতে পারি, তাহলে প্রথম সমস্যা আমাদের বেকার সমস্যার সমাধান করা,
তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটাকে রোধ করা। আমরা সর্বদিক থেকে আশা করতেছি যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা এটাকে গড়ে তুলব। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসাবে জনগণের সমর্থন নিয়ে জামায়াত ইসলামীর সামনে এই দেশের সরকার গঠন করার লক্ষ্যে কাজ করছে। উঠতি বয়সী ছেলে যারা এখনো যুবক কিন্তু কোনো কর্ম নাই, কর্মহীন যুবক, এদেরকে যদি আমরা কর্মের হাতে পরিণত করতে পারি তাহলে এরা দেশের সম্পদে পরিণত হবে। জনগণকে আমরা আশ্বস্ত করছি কি আমাদের বক্তব্য। 1 নম্বর হলো দেশে কোনো বৈষম্যমূলক আচরণ হবে না, সন্ত্রাস নৈরাজ্য হবে না, পরাজিতদের উপরে কোনো অত্যাচার করা যাবে না, চাঁদা দখলদারিত্ব এগুলো করা যাবে না, বিনা কারণে কাউকে পুলিশে থানায় যেতে হবে না, জেলে যেতে হবে না। আপনারা আপনি নিজেদের কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, নতুন আঙ্গিকে বাংলাদেশের একটা স্বপ্ন দেখার জন্য আপনারা আমাদেরকে পাবেন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমরা এখন জনগণের কাছে যাচ্ছি। জনগণকে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের যে ফলাফলটা কি হবে এটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং এর পাশাপাশি কোরআনের আইন কায়েম হলে এদেশের মেহনতি মানুষ সাধারণ জনগণের কী লাভ হবে, কী উপকার সেটা আমরা বোঝাচ্ছি। আমরা আশা করছি এই বুঝ মানুষ গ্রহণ করছে। দর্শক, রোড টু পার্লামেন্টে আজ চাঁদপুর 1 থেকে সংসদীয় 5 আসন পর্যন্ত আমরা আলোচনা করব। তবে এখন এই মুহূর্তে চাঁদপুর 1 সংসদীয় আসনের বিগত বছরগুলোতে নির্বাচনী ফলাফল দেখে আসতে চাই। নির্বাচনী বছর 1991 সালে চাঁদপুর 1 আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেজবাউদ্দিন এবং তার বিপরীতে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধ্যাপক আবুল হাসনাত। মেজবাউদ্দিন পেয়েছিলেন 25,732 ভোট এবং অধ্যাপক আবুল হাসনাত তিনি পেয়েছিলেন 25,232 ভোট। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং মাত্র 500 ভোটের ব্যবধানে আওয়ামী লীগ এখানে জিতে গিয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরবর্তী নির্বাচনী বছরে 1996 সালে চাঁদপুর 1 আসন থেকে বিএনপির হয়ে অর্থাৎ ধানের শীষ প্রতীক থেকে আ.ন.ম এহসানুল হক মিলন তিনি নির্বাচন করেছিলেন। তিনি পেয়েছিলেন 34,240 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় মেজবাউদ্দিন, তিনি পেয়েছিলেন 31,214 ভোট। এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ভোট হয়েছিল এবং সেখানে মাত্র 3,000 ভোটের ব্যবধানে জিতে গিয়েছিলেন এহসানুল হক মিলন। এরপরে আমরা চলে যেতে চাই পরের বছরে 2001 সালে চাঁদপুর 1 থেকে আ.ন.ম এহসানুল হক মিলন তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক হয়ে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এহসানুল হক মিলন তিনি 85,507 ভোট পেয়েছিলেন এবং 85,507 ভোট পেয়ে তিনি নির্বাচনে 2001 সালের নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। জনাব এহসানুল হক মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরের যে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আছেন তাদের প্রস্তুতি কেমন, কিভাবে আসলে সাধারণের দোরগোড়ায় গিয়ে তারা যে বিএনপির 31 দফা আছে সেটা কিভাবে প্রচার করছে? জনাব এহসানুল হক মিলন, দয়া করে আপনার ফোনটি আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে এবং আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা শুনছেন, বিশেষ করে আমার চাঁদপুরবাসী কচুয়াবাসী, আসসালামু আলাইকুম। দেখুন, বিএনপি এই ইতিমধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তিনবার এই দলটিকে দায়িত্বে নিয়েছিলেন এবং কাজ করেছিলেন। আমি যদি চাঁদপুরেই বলতে চাই তাহলে চাঁদপুরের সবচেয়ে বড় কাজ হয়েছিল 2003 সালে আগস্ট মাসে আমি যখন চাঁদপুর জেলার দায়িত্বে ছিলাম, তখন এই চাঁদপুরের ডাকাতিয়া নদীর ঘাটটি আমরা পরিবর্তন করে মাদ্রাসা ঘাটে নিয়ে গিয়েছিলাম। সেই থেকে আজ অবধি এখনো আর কোনো রকমের এই লঞ্চ দুর্ঘটনা যেটা চাঁদপুরে মোহনায় এই জলস্রোতের মধ্যে হতো সেটা আজ পর্যন্ত হয়নি। সেটা আমাদের চাঁদপুরবাসী এবং বরিশালবাসী সকলের জন্য একটি সুখবর ছিল। আল্লাহর রহমতে আমরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছি। দ্বিতীয়টি ধরুন, আমরা চাঁদপুরে যে
ছাটকা নিধন প্রতিরোধ আন্দোলন, ইলিশের জন্য অভয়ারণ্য, সেটা সেই 2004 থেকে আমরা শুরু করেছিলাম এবং সে থেকে বাংলাদেশের রূপালী মাছ, ইলিশ সম্পদ প্রচুর বেড়েছে এবং আপনি জানেন যে আমরা সেগুলো এক্সপোর্টও করছি। চাঁদপুরের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন ব্যাপক আমাদের সময় হয়েছিল। সেই সাথে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধীনস্থ হয়ে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। এমনকি চাঁদপুরের কচুয়াতে একটি পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত হয়েছে এবং চাঁদপুর সকল উপজেলা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এবং নকল প্রতিরোধ আন্দোলন শুধু চাঁদপুর নয়, সারা বাংলাদেশ। আর আপনি আমার কচুয়া সম্পর্কে যদি বলতে চাই, কচুয়াতে চাঁদপুরে আমাদের সময়ে কোনো দুর্নীতি, অপশাসন, অন্যায়, অবিচার, চাঁদাবাজি এবং মাদক কোনো কিছুই সারা বাংলাদেশে এবং চাঁদপুরে বিন্দু পরিমাণ তার উপস্থিতি ছিল না। এবং মামলা হামলা করে মানুষকে হয়রানি করা সেটা একদম জিরো টলারেন্সে চলে আসছিল। এমনকি চাঁদপুরের মামলার পরিসংখ্যান যদি আপনি দেখতে চান, প্রত্যেকটি উপজেলায় মামলার পরিসংখ্যান সিভিল কেস ছাড়া এই অন্যান্য কেসগুলো একদম সিঙ্গেল ডিজিটে চলে আসছিল, যেটা আমরা পরবর্তী দেখেছি যে আমরাও মানে 3টা ডিজিটের মামলা আমরাও খেয়েছি। হাওয়ার এই বিএনপির সময়ে চাঁদপুরবাসী অত্যন্ত শান্তিতে সুশৃঙ্খলভাবে ছিল, সেখানে কোনো রকমের ঘটনা ঘটেনি। এমনকি আমরা মন্ত্রিত্ব দায়িত্ব পাওয়ার পর যে পূজা মণ্ডপ নিয়ে যে সমস্ত ঘটনা সেগুলো আদৌ হয়নি এবং চাঁদপুর নয়, সারা বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই যে রথ পূজা উদযাপন হয়, সেটি দুর্গাপূজা, সেটি কচুয়াতে একটি সারা দেশের অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথ আমরা কচুয়া বানিয়ে দিয়েছি। সেখানে কোনো বৈষম্য ছিল না, হিন্দু মুসলমান সকলে মিলে আমরা একত্রে বসবাস করতাম এবং সেই সুশৃঙ্খল, সেই সুন্দর চাঁদপুর আবার গড়ে উঠবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যায়, তাহলে আমরা দেখব উনার নীতি আদর্শ নিয়ে। আপনি বলছিলেন যে তারেক রহমানের, আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা আছে, সেই 31 দফা আসলে কিভাবে আপনারা জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, ইতিমধ্যেই যে 31 দফার কথা আমাদের দল থেকে বলা হয়েছে, সেই 31 দফা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং ঐক্যমত্য সংস্কার কমিশন যে সংস্কার করতে চেয়েছে, এই প্রতিটি এই 31 দফার ভিতর থেকেই তারা আলোচনা পর্যালোচনা করছে। 31 দফা হচ্ছে একটি প্যাকেজ, এই রাষ্ট্রকে, আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল ক্ষেত্রে এই 31 দফার গুরুত্বপূর্ণ রয়েছে। এতে 25 দফাটি রয়েছে শিক্ষা এবং শিক্ষা ব্যাপক উন্নয়নের কথা বলা হয়েছে। আগামী দিনে কর্মসংস্থান বৃদ্ধি করা, আগামী 5 বছরে 1 কোটির উপরে কর্মসংস্থান বাড়ানো এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে কিভাবে গুরুত্ব দেওয়া যায়, প্রবাসীদেরকে কিভাবে টেকনিক্যাল এডুকেশন দেওয়া যায়, সব মিলিয়ে এই 31 দফাতে আপনারা দেখেছেন এমন একটি বিষয় নেই যেটা আনটাস্ট রয়েছে এবং এই 31 দফার কথাই বারবার আলোচিত হচ্ছে, যেটা আমরা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকার সময় এই 31 দফা প্রণয়ন করেছিলেন আমাদের দল থেকে জনাব তারেক রহমান এবং এই 31 দফা সামনে রেখে আমরা আগামী দিনে সরকার গঠন করব এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, আমরা এই বিশ্বাস আমাদের রয়েছে। জি, এহসানুল হক মিলন, আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে 31 দফা আছে সেটা নিয়ে আপনি বললেন, আপনার কাছে জানতে চাই যে যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তারা তো জনগণের দোরগোড়ায় যাচ্ছেন, কিন্তু যারা মনোনয়ন পাননি বা যারা তাদের মধ্যে আমরা দেখেছি যে কিছুটা মতবিরোধ রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাও ঘটতে দেখেছি। এটি আসলে চাঁদপুরের অবস্থা কি? দেখুন, মনোনয়ন বিষয়টা হচ্ছে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় কি লিখেছেন, খাতায় কি উত্তর আছে সেটা এক্সামিনার এক্সামিন করে। এবারের মনোনয়ন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এমন সুনিপুণভাবে করেছেন, এমনভাবে তিনি খাতা দেখেছেন, প্রত্যেকটি প্রার্থী তাদের বিগত দিনের কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগ এবং তাদের অবস্থান এবং জনগণের সম্প্রীতি সম্পর্ক এবং তৃণমূলে প্রত্যেকটি নেতাকর্মীর সাথে যোগাযোগ এবং উন্নয়ন হতে শুরু করে সুখে দুঃখে জনগণের পাশে থাকার যতগুলি ইন্ডিকেটর আছে, প্রত্যেকটি ইন্ডিকেটর উনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, করে উনি খাতা দেখেছেন। খাতা দেখে যার যা রেজাল্ট ছিল সেই রেজাল্টের ভিত্তিতে তিনি মনোনয়ন
মনোনয়ন দিয়েছে। এখন আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারিনি। আমাদের প্রতিযোগী আমার সাথে যদি তিনি ভালো রেজাল্ট করে থাকেন তাহলে অবশ্যই আমি আগামী দিনে ভালো রেজাল্ট করার জন্য অপেক্ষা করব। এটি হচ্ছে আমাদের দলের দিক নির্দেশনা। উনি কোনো তদবির বা অন্য কোনো কারণে মানে নেপোটিজম ফেভারিটিজম যাকে বলা হয় এটা তিনি করেননি, এবং তিনি প্রত্যেকটি ক্যান্ডিডেটের খাতা তিনি সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন, তারপর স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করেছেন, করে তিনি এই মনোনয়ন ঘোষণা দিয়েছেন। সেই জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মী দলের শীর্ষ নেতাদের প্রতি আস্থা রয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদার প্রতি আস্থা রয়েছে। আমাদের এই বিষয়ে যতটুকু হয়েছে ততটুকু কিছুদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। তিনি অবশ্যই সকলকে আবার এই বিষয়গুলো ডেকে অবগত করবেন। আপনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সেই সময়টায় আপনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইতিবাচক পরিবর্তন এনেছিল। সামনে যদি আপনারা ক্ষমতায় আসেন সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কি ধরনের পরিবর্তন আনবেন, এবং 31 দফায় আসলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে কোনো দফা আছে কিনা? হ্যাঁ, 31 দফা 25 দফা শিক্ষা নিয়ে রয়েছে। সার্বজনীন শিক্ষা, প্রাথমিক এডুকেশন হতে শুরু করে সেকেন্ডারি, টার্সিয়ারি এবং টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন এবং ধর্মীয় শিক্ষা এবং একটি সার্বিক একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং এই বিষয়ে আমরা বিগত দিনেও কাজ করেছি, আগামী দিনে কাজ করব। এবং বিএনপি যখন দায়িত্বে থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন বাংলাদেশের শিক্ষা সংস্কার হয়। আমরা 2001 হতে 2006 পর্যন্ত তার প্রমাণ দেখেছি। আমরা কারিকুলাম হতে শুরু করে শিক্ষকদের ব্যাপারেও আমাদের অনেক কাজ রয়েছে। শিক্ষকদের অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট এবং তাদের উৎসব ভাতা, বিভিন্ন রকমের নারী শিক্ষা বিপ্লবের কথা বলা হয়েছে, টেকনিক্যাল এডুকেশনের বিপ্লবের কথা বলা হয়েছে। আমরা যেভাবে কাজ করে আসছি তারই ধারাবাহিকতা আমরা আবার ধরে রাখবো এবং ব্যাপকভাবে শিক্ষার উন্নয়ন হবে এই বিশ্বাস আমাদের রয়েছে, জাতির রয়েছে, যার পদচিহ্ন আমরা রেখে আসছি। বিশেষ করে নারী শিক্ষা বিপ্লব এবং শিক্ষক নিয়োগ হতে শিক্ষকদের শিক্ষকদের উন্নয়ন, সব বিষয়ে আমাদের এই আলোচনা রয়েছে এবং আমাদের প্রজেক্ট রয়েছে। তাছাড়া এবার নতুন আরো অনেক কিছু সংযোজন হয়েছে। ধরুন স্কুল কলেজগুলোতে ডে কেয়ার প্রতিষ্ঠিত করা হবে, যেন আমাদের শিক্ষিকা তাদের সন্তানদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা না হয়। এই ধরনের অনেক আধুনিকায়নের ব্যবস্থা করা হচ্ছে। তারপরে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, বাংলা মিডিয়াম শিক্ষা ব্যবস্থা এবং অ্যারাবিক মিডিয়াম শিক্ষা ব্যবস্থা সবগুলিকে সমন্বয় করে একটি জাতীয় সমন্বয় করে শিক্ষা ব্যবস্থার যে অগ্রগতি করা, সেই ব্যাপারে আমাদের কমিটি রয়েছে। সেই আলোচনা বিগত দিনগুলো আমাদের মধ্যে হচ্ছে এবং সেই বিষয়েই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শিক্ষাকে উন্নয়ন করা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মানে ফেমাস জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যদি একটু পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলোতে দেখি তাহলে আসলে আমরা দেখতে পাই যে চাঁদপুরে আসলে দুর্বৃত্ত বা আমরা যদি একটু বলি যে চাঁদাবাজি এরকমটা হয়ে থাকে, এবং আমরা যদি গতকাল রাতের কথাও বলি, গতকাল রাতে আসলে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন রাত 10:30টার দিকে। সেক্ষেত্রে আপনারা যদি ক্ষমতায় আসেন, এই যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বা এই ধরনের ঘটনাগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? দেখুন, এখনকার বিষয়টি কিন্তু মাল্টিপল ডিরেকশন থেকে হচ্ছে। কারণ বিএনপি এমন একটি দল, বিএনপি কখনো চাঁদাবাজি বা দুর্বৃত্তায়ন বা সন্ত্রাসীকে কখনো প্রশ্রয় দেয় না। ইফ ইউ রিফ্রেশ ইউর মেমোরি, 2001 সালে বিএনপি দায়িত্ব পাওয়ার পরে ক্লিন হার্ট অপারেশন করে বাংলাদেশের দুর্বৃত্ত যারা করছে তাদেরকে সমূলে মূলোৎপাটিত করেছিল। এবং বিএনপির সময়ে কোনো দুর্বৃত্তায়নের ঘটনা ঘটতে দেওয়া হয়নি। ইতিমধ্যে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এগুলি এই সরকারের দুর্বলতা এবং আমার মনে হচ্ছে একটি ষড়যন্ত্রের একটি পার্ট। আমরা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আমাদের রেকর্ডে নেই যে চাঁদপুরে কোনো দুর্নীতি হয়েছে বা সারা বাংলাদেশে কোনো দুর্নীতি হয়েছে। আজকের ঘটনাগুলোকে অন্যদিকে ধাবিত করার জন্য এবং সরকারের নিরাপত্তা এবং পুলিশ এবং তাদের প্রশাসনিক দুর্বলতা এবং ফ্যাসিস্ট সরকারের ইন্টারভিনের কারণে এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো আগামী দিনে বিএনপি নির্বাচিত হলে একদম আমরা ওয়াদাবদ্ধ যে এগুলি কোনোদিনই কখনো হবে না। যে ঘটনাগুলি ঘটার কথা বলছেন সেগুলি তারই একটি পার্ট। এই সরকারের দুর্বলতার কারণে এগুলি হচ্ছে এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করে দেওয়া, কেউ কেউ বিভিন্ন অজুহাতে নির্বাচনে না আসা, মানুষ যে একটা নির্বাচনী ফেস্টিভ মুডে গিয়েছে সেখান থেকে নির্বাচনকে দূরে সরিয়ে দেওয়া, এই যে অপক্রিয়াগুলি চলছে তারই রেজাল্টে এখন কোথাও কোথাও কিছু একটা দুর্ঘটনা ঘটছে। তবে
আমাদের প্রত্যেকটি পার্টি তার স্ব এলাকায় নিজ দায়িত্বে এই দুর্বৃত্ত নিয়ন্ত্রণ করার জন্য তারা সচেষ্ট, এবং ইতিমধ্যেই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে বলে আমি দেখছি। আমি যদি আমার কচুয়ার কথা বলি, সেই কচুয়াতে মাদক সমূলে বন্ধ হয়ে গিয়েছে। জনাব ইহসানুল হক মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথার মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে যে বিএনপি আসলে ক্ষমতা আসলে কোন কোন দফাগুলো বা কিভাবে আসলে দেশের পরিবর্তন করতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং আজ আমাদেরকে আপনার যে মূল্যবান কথাগুলো সেগুলো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। একজন ভোটার হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে একটা সুন্দর, স্বচ্ছ এবং শৃঙ্খলাবদ্ধ নির্বাচন, এমন একটা নির্বাচন হবে যেখানে কোনো মারামারি হবে না, বিশৃঙ্খলা হবে না, ভোট কেন্দ্র দখল হবে না। অবশ্যই দীর্ঘদিন পরে এমন একটা নির্বাচন আমরা দেখতে চাইব, এবং যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের মনের মতো প্রার্থীকে বাছাই করতে পারবো। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে যার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথটা আরও সুগম হবে। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সুষ্ঠু সুন্দর হয় নাই। আমরা চাই যে জনগণ হিসেবে আমরা চাই যে নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠু হোক। আমরা চাই নির্বাচন হোক, সুস্থ নির্বাচন। আমরা আমার ভোটটা যেন আমি সুস্থভাবে দিতে পারি, এটাই আমরা চাই, কোনো গ্যাঞ্জাম যেন না দিই। আমার ভোট আমি দিব, যে আসুক অসুবিধা নেই। দেশের সুশৃঙ্খল এবং দেশে যে পরিমাণ হত্যাকাণ্ড হচ্ছে, মার্ডার হচ্ছে, এসবগুলো যাতে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ হয়। একটা আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা দলীয় সরকার হোক এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হোক, ভালো সুস্থ নির্বাচন হোক, দেশে অস্থিতির পরিস্থিতি না তৈরি হোক, এই জিনিসটা আমরা চাই। ভোটার হিসাবে উৎফুল্ল, এবং কি আমার বড় ভাইরাও অনেক বছর ধরে ভোটার, কিন্তু শুনি নাই কোনো দিনকে কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তো এই জিনিসটা অনেক আকর্ষণের কাজ করতেছে যে আমি ভোট দিব, কিন্তু ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে কিনা, কেন্দ্রে যাওয়ার পরিস্থিতি থাকবে কিনা, ওটা আর বুঝতেছি না। সবার একটা প্রত্যাশা যে আমরা সুষ্ঠুভাবে একটা ভোট দিতে চাই। ভোটের অধিকার যে আমরা বিগত সালে আমরা যা হারিয়ে ফেলছিলাম, ভোটের অধিকার হারাচ্ছি, ওই ভোটের অধিকারটা আমরা নিশ্চিত চাই। যে নতুন যে সরকার আসবে, ওই সরকারের কাছে আমাদের প্রধান প্রত্যাশা এরকম যে আমাদের একটা গঠনমূলক ক্যাম্পাস, যে ক্যাম্পাসের মধ্যে থাকবে হচ্ছে ভ্রাতৃত্ববোধ, যে ক্যাম্পাসের মধ্যে থাকবে সচেতনতা। গায়ে চাপানো রাজনীতি আমরা দেখতে চাই না। আর বাংলাদেশে আমরা একটা গঠনমূলক এবং একটা সুষ্ঠু বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে মানে নেতৃত্ব দিবে হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর ৩ আসনের জামাতের মনোনীত প্রার্থী ও জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শাহজাহান মিয়া। জনাব শাহজাহান মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনারা মনোনয়ন দিয়েছে, অর্থাৎ জামাতে ইসলামী মনোনয়ন দিয়েছে আরও অনেক আগে। আপনার কাছে জানতে চাই যে কিভাবে আসলে আপনারা তরুণ ভোটারদের কাছে টানছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের কিভাবে কাছে টানছেন? জি, ধন্যবাদ। ডিবিসি চ্যানেল, বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল, এটা রোড টু পার্লামেন্ট আজকের আয়োজনে আমি টিভি কর্তৃপক্ষকে এবং অংশগ্রহণকারী সকলকে জামাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করছেন সেটা পরিষ্কারভাবে বলতে চাই, জামাতে ইসলামী সবসময় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে এবং বৈষম্যের সমাজ প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রায় 5 কোটিরও বেশি ভোটার নতুন ভোট দিবে। এই 5 কোটি ভোটারের মাঝে একটা বিরাট সংখ্যক আছে যারা এবারই প্রথমবারের মতো ভোট দিবে, আর একটা সংখ্যা আছে যারা ভোটার হয়েছিল কিন্তু গত 17 বছর ভোট দিতে পারে নাই। সব মিলে একটা বিরাট সংখ্যক আছে যারা তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো ভোট দেবে। তরুণদের ভাবনা হলো একটা অংশগ্রহণমূলক নির্বাচন, স্বচ্ছ নির্বাচন। সেই নির্বাচনের জন্য জামাতে ইসলামী কাজ করছে। জামাতের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হলো, তরুণরা হলো আমাদের সম্পদ। তরুণদের মেধা কাজে লাগাতে হবে। তরুণরা যাতে সত্যিকার অর্থে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তরুণদের ভাবনার ভিতরে প্রথমে আছে তরুণরা শিক্ষাঙ্গনে একটা ভালো পরিবেশ চায় এবং তারা শিক্ষা জীবন শেষ করে একটা ভালো কর্মের বা চাকরি জীবনের, কর্মজীবনের একটা নিশ্চয়তা চায়। সেটা বিগত দিনে আমরা দেখছি অনেক বৈষম্যর শিকার হয়েছে। দলীয় লোকেরা চাকরি পেয়েছে, আর মানে যারা আদর্শের বাহিরে তারা কিন্তু চাকরি পায় নাই যোগ্যতা থাকা সত্ত্বেও। কাজেই আমরা যেই বাংলাদেশের কথা চিন্তা করছি, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ তরুণরা তাদের মেধার ভিত্তিতেই চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে
তরুণদেরকে আমরা সেই বিষয়ে কমিটমেন্ট দিচ্ছি। একই সাথে তরুণদের সাথে আমাদের একটা বিরাট সংখ্যক আছে বাংলাদেশে মানে অমুসলিম নাগরিক, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোক বাংলাদেশে আছে। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সত্যিকার অর্থে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সকল ধর্মের মানুষ তাদের অধিকার ভোগ করতে পারবে। আমাদের পক্ষ থেকে আরো পরিষ্কার মেসেজ হলো, বাংলাদেশের যে কোনো ধর্মের নাগরিক হোক না কেন, তারা সকলেই বাংলাদেশের নাগরিক। একজন মুসলমান যেভাবে তাদের অধিকার ভোগ করবে, সাংবিধানিক যত রকমের অধিকার আছে তা ভোগ করতে পারবে নির্বাধায়, অনুরূপভাবে একজন অমুসলিমও তাদের সকল নাগরিক অধিকার ভোগ করতে পারবে। এরকম একটি মানবিক বাংলাদেশেরই স্বপ্ন দেখছি আমরা তরুণদের কাছে। অ্যাডভোকেট শাহজাহান ভাই, আপনার কাছে জানতে চাই যে এতদিন যারা অন্যান্য দলের ভোটার ছিলেন বা যারা ভাবছেন যে অন্য দলে ভোট দিবেন, তারা আসলে কেন আপনাদেরকে অর্থাৎ জামাত ইসলামীকে কেন ভোট দিবে? জামাত ইসলামী একটা পরীক্ষিত দল, যে দল বিগত সময়ে অনেক মামলা হামলা, রিমান্ড, আয়নাঘর, ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে, কিন্তু কোন রকমের লোভনীয় অফার বা কোন রকমের সমঝোতা আপোষে তারা যায়নি। কাজে জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। কাজে এই দলের দ্বারা ইতিপূর্ব কখনো কোথাও ঘটে নাই, আমি জানি না কোথায় এরকম কোনো রেকর্ড আছে কিনা, আমার কাছে নেই, যে জামাত ইসলামী চাঁদা দাবি করছে, কারো বাড়ি দখল করছে, লুটপাট করছে, অথবা কারোর দোকানপাটে গিয়ে হামলা করেছে, এরকম কোনো নজির নাই। তরুণরা কিন্তু এরকম একটা বাংলাদেশ চায়, এবং আজকের 5ই আগস্ট উত্তর বাংলাদেশের জনগণের মাঝে এটা একটা বড় ভাবনা, যে আমরা একটা ভালো প্রার্থীকে চাই যারা কোনো রকমের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সাথে নাই। তাছাড়া আরেকটি পয়েন্ট বলতে চাই, বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। আমাদের বিগত দিনের স্বাধীনতা উত্তর প্রায় সরকারের সময় বাংলাদেশ মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, একাধিকবার হয়েছে, এক এক সরকারের মেয়াদে একাধিকবার দুর্নীতিতে শ্রেষ্ঠ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেটা বাংলাদেশের জন্য একটা বড় বেদনাদায়ক এবং বড় দুঃখের বিষয়। জি শাহজাহান ভাই, আপনার কাছে জানতে চাই যে অনেকেই আসলে বলে বা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে বলতে দেখা যায় যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা খর্ব হতে পারে, এরকমটা আসলে অনেকে শঙ্কা প্রকাশ করে। আপনার কাছে জানতে চাই যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের আসলে কি কি সুবিধা হবে? না, সত্যিকার অর্থে বিষয়টা ভুল, বা এই মেসেজটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এবং আমরা যাতে মানে এগিয়ে যেতে না পারি সেজন্য আমাদের বন্ধুরা, আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালায়। সত্যিকার অর্থে ইসলামের নারীদের অধিকার দেওয়া হয়েছে, নারীরা তাদের সকল অধিকার ভোগ করতে পারবে। জামাতে ইসলামীর দৃষ্টান্ত হিসেবে আমরা বলবো, আমাদের দলে আমাদের নির্বাচন ইশতেহারে এবং আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের গঠনতন্ত্রে সকল জায়গাতেই আমাদের নারীদের একটা বিরাট অংশগ্রহণ আছে, এবং নারীরা আমাদের সকল কর্মকাণ্ডে আছে। আমাদের ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত সকল জায়গাতে আমাদের নারীর যে কোটা থাকা দরকার, নারীদের যে অংশগ্রহণ থাকা দরকার, সেটা নিশ্চিত আছে। আরো পরিষ্কারভাবে বলতে চাই, নারীরাও এ দেশের নাগরিক, তারা তাদের যাবতীয় কাজকর্ম করতে পারবে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সকল কিছু করতে পারবে। বরং আমরা আরো নিশ্চয়তা দিতে চাই, এ দেশের নারী বান্ধব, নারীদের উপযোগী করে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে থাকবে। জি, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ, আমার প্যানেলের অন্যান্য অংশগ্রহণকারী আমার সতীর্থদেরকেও আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। আমরা শুনে আসবো সেটি। চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আমাদের পরিসংখ্যানেও দেখা গিয়েছে যে গত 24 আগস্টের পর থেকে এই জেলাতে অন্তত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের হানাহানি হয় নাই। ইভেন নিজেদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের আন্তঃপ্রতিযোগিতা আছে, কিন্তু সেটাও কখনোই সহিংস বা মারামারিতে রূপ নেয় নাই আর কি, এবং কোনো ধরনের মব জাস্টিস আমরা হতে দেইনি। যদি নির্বাচন প্রস্তুতি নিয়ে আমরা কথা বলি, আমরা আমাদের ভোট কেন্দ্রগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, যে ভোট কেন্দ্রগুলো আমাদের মেরামত করা দরকার, সংস্কার করা দরকার, আরও সিকিউর করা দরকার, সেগুলোর ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আমরা রাস্তাঘাটগুলোকেও সংস্কার করব।
পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা মিটিং করি তাদের মধ্যেও দেখি যে তাদের সাথেও আমাদের কথা হয়, তারাও আসলে নির্বাচনী রুটে নেমে গিয়েছে আর কি। তারাও এখন জনগণের কাছে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, প্রতিনিয়তই যাচ্ছে, এবং বিশ্বাস করি যে এই জেলাতে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রোড টু পার্লামেন্টের চায়ের আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। আমরা আজকে তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশা এবং নির্বাচিত সরকারের কাছে তাদের যে চাহিদাগুলো সেই বিষয় সম্পর্কে। আমরা শুরুতেই কথা বলতে চাই আপনার সাথে যে এই যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচন ঘিরে সার্বিক আপনার প্রত্যাশাটা কি? আমাদের দেশে আপনি যদি খেয়াল করেন এখন থেকে দেখবেন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করছে। মানে সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করতেছে যে জনগণের একটা আকাঙ্ক্ষা সবাই যেন তাদের ভোটাধিকার ফিরে পায়। যেহেতু আমিও একজন নতুন ভোটার, আমিও চাইবো আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুক, সেটা যে সরকারই আসুক না কেন। তারা যেন প্রথমত এনশিওর করে জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে, তারপর আরও যেগুলো নিড আছে সেগুলো যেন পূরণ করে। আর যদি আপনি ধরতে যান আমাদের যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় আছে সমসাময়িক, যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শুরু করে যে সকল বিশ্ববিদ্যালয় ইউজিসির আন্ডারে আছে, যাদের এখনও ক্যাম্পাস হয় নাই বা কোনো ধরনের অবকাঠামো ধরনের কিছু নাই, যারা আপনার শিক্ষাগত দিক দিয়ে খুবই অবহেলিত হচ্ছে, আমরা চাইবো যে নতুন সরকারি আসুক ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে তারা যেন আমাদের এদিকে একটু সুদৃষ্টি দেয় এবং শিক্ষা খাতের দিকে একটু সুদৃষ্টি দেয়। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কি প্রত্যাশা করছেন এবং নির্বাচিত সরকারের কাছে আপনি কি প্রত্যাশা? নির্বাচিত সরকারের কাছে আমি নারী শিক্ষা নিয়ে কাজের করব, কারণ শহরের দিকে নারী শিক্ষার উন্নয়ন হলেও গ্রামের দিকে এখনও হয়নি। গ্রামের মা বাবারা অনেকেই দারিদ্রতা, কুসংস্কার এসব কারণে নারীদেরকে বা মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় না। গ্রামে বিশ্ববিদ্যালয়, গ্রামে হচ্ছে বিদ্যালয়, তারপরে হচ্ছে কলেজ, এগুলোর সংখ্যা কম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো যায়ই না গ্রামের মেয়েরা। তো আমি চাবো যে সরকার যাতে নারী শিক্ষা নিয়ে একটু কাজ করে, নারী শিক্ষার দিকে নজর দেয়, কারণ নারী শিক্ষাটা আমাদের দেশের উন্নয়নের জন্য অনেক বড় একটা অবদান। আপনি কি প্রত্যাশা করছেন নির্বাচনী কেন্দ্রগুলোর বিষয়ে? আমরা অতীতে দেখেছিলাম নির্বাচনী ভোট কেন্দ্রগুলোর নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়। আপনি তরুণ ভোটার, এর আগে ভোট দিয়েছেন কিনা এবং আগামী নির্বাচনের কেন্দ্রগুলোর বিষয়ে, নিরাপত্তার বিষয়ে আপনার কোনো অভিমত আছে? আগামী নির্বাচনের ব্যাপারে যদি নিরাপত্তার কথা বলতে হয় তাহলে বলতে হবে যে সবার প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে তৎপর থাকতে হবে এবং নির্বাচনে কোনো কেন্দ্রে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা বা হচ্ছে কোনো আধিপত্য বিস্তার না হয়, এদিকে সকলকে তৎপর থাকতে হবে এবং আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন আমরা সামনে একটি নির্বাচিত সরকার পাই, এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং আমি নিজেও এবার ভোট দিব আর কি। তো ভোটার হিসেবে চাইবো যে জনগণ যেন সুষ্ঠু ভোটটাই পায় এবং সরকার যেন হচ্ছে একজন নির্বাচিত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই একজন সরকার আসুক। তরুণ ভোটার হিসাবে আপনার এইবার কি প্রথম ভোট কিনা, আর সেক্ষেত্রে আপনি কতটা উৎফুল্ল এবং আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? এই নির্বাচন নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমি প্রথমবার ভোট দিব। এর আগে কোনোদিন, যদিও আমি 21 সালে ভোটার হয়েছি, এর আগে আর কোনোদিন ভোট দিতে পারি নাই। এই নির্বাচনে আমার প্রত্যাশা বেশি, কারণ এই নির্বাচনে হচ্ছে আমার একটা মনে হচ্ছে সম্ভাবনা দুয়ার খুলবে। কারণ আমি চাই এই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তারা যেন দেশের মূল দুটো বিষয়, একটা হচ্ছে শিক্ষার প্রসার, একটা হচ্ছে কৃষিকাজ, এই দুটো বিষয় নিয়ে যাতে বাজেটটা একটু বেশি রাখে, সেটাই আমার বেশি প্রত্যাশা থাকবে। আমরা আরেকজনের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনার প্রত্যাশা কি? নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশাটি কি? আপনি একজন তরুণ ভোটার এবং নির্বাচিত সরকারের কাছে আপনার প্রত্যাশা? আমার মনে হয় আগামী নির্বাচন আমাদের দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়। আর আমি চাই যে স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, আর আছে দেশের অর্থনৈতিক যাতে স্থিতিশীল থাকে আর দেশের যাতে উন্নয়ন হয়। আমার কাছে এটাই। আপনার কি মনে হয় বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে কতটুকু এগিয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশাটা কি? আমার এখনও মনে হয় যে আমাদের বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে শিক্ষাক্ষেত্রেই। আমরা গত এসএসসি রেজাল্টেও দেখলাম এটা। তো আমরা চাই একটা যে সরকারই আসুক ওই সরকার যেন আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে, আমাদের যেন উপযুক্ত শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়ন হয়, এটাই আসলে প্রত্যাশা।
কোন কোন বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে আরও উন্নতি করা দরকার? আমাদের হচ্ছে প্রাথমিক স্টেজ থেকে এবং প্রাইমারি এবং হচ্ছে যে সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলের যে স্টাডি আমাদের যে শিক্ষা ব্যবস্থা এইটাকে হচ্ছে যে পুরোপুরি চেঞ্জ করা উচিত। কারণ হচ্ছে যে আমাদের উচিত যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে বহির্বিশ্বের মাধ্যমে বহির্বিশ্বে আমাদের যেই হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মান, সেই মান আমরা যেন কন্টিনিউ করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের এই বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা না ধারণ করতে পারি তাহলে আমাদের যেই আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না কখনো। বিবিসি নিউজের বিশেষ আয়োজন রোড টু পার্লামেন্টের চায়ের আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা জানার চেষ্টা করেছি যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা এবং নির্বাচিত সরকারের কাছে তাদের যে চাহিদাগুলো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতে বিবিসি নিউজের দর্শকদের জন্য নির্বাচন কেন্দ্রিক অন্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব নবীন প্রবীণ এবং সকল সাধারণ মানুষের চিন্তা এবং চেতনা। নজরুল ইসলাম আতিক, চাঁদপুর। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর ৩ আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। জনাব শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে? তারা কি জোট করবে কোনো ইসলামী দলগুলোর সাথে, নাকি তারা স্বতন্ত্র নিজেরাই একটি দল হয়ে একক প্রার্থী হয়ে দাঁড়াবে? ধন্যবাদ ডিবিসির মতো একটি জনপ্রিয় চ্যানেলে আমাকে সংযুক্ত করার জন্য। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা নিয়ে কাজ করে। বিগত 53 বছরে এদেশে রাজনৈতিক যে চরিত্র ছিল তা বিনষ্ট হয়ে গিয়েছে। 5ই অগাস্টের পরে এদেশের মানুষ একটি নতুন আকাঙ্ক্ষা ধারণ করছে যে আমরা একটি ভালো একটি রাজনীতি পাবো, ভালো একটি দেশ পাবো। তো সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যাদেরকে সাথে নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে ভালো একটি সরকার আসতে পারে, ইসলাম দেশ মানবতা রক্ষা পায়, বিশেষ করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, তাদেরকে সাথে নিয়ে শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক সকল দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলছে। যারা ইসলাম ও দেশের সাথে ঐক্যবদ্ধ হবে তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে জোটবদ্ধ নয়, সমঝোতার ভিত্তিতে, আসনভিত্তিক সমঝোতার ভিত্তিতে একটি রাজনৈতিক একটা সমঝোতা আমাদের হতে পারে। জি, শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, আপনার কাছে জানতে চাই যে আপনি চাঁদপুর ৩ আসন থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রার্থী। আপনি আসলে কিভাবে জনগণের দোরগোড়ায় যাচ্ছেন, কিভাবে তরুণদেরকে কাছে টানার চেষ্টা করছেন, কিভাবে সনাতন ধর্মাবলম্বীদের কিভাবে কাছে টানছেন, এবং আপনাদের ইশতেহার কি থাকবে আসলে? ইসলামী আন্দোলন বাংলাদেশ তরুণ ভোটারদের একটি আকাঙ্ক্ষার দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত ইসলাম দেশ মানবতা নিয়ে যেহেতু কাজ করছে, সেই হিসাবে চাঁদপুর কেন্দ্রিক আমার কথা হলো চাঁদপুর ৩ আসন, বিশেষ করে চাঁদপুর পৌরসভা, শতবর্ষী একটি পৌরসভা। চাঁদপুরে অনেক বড় বড় আমাদের নেতৃত্বে ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু আসলে বিগত দিনে যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা, যেই পরিমাণ আমাদের চাঁদপুরের সন্তানদের কর্মসংস্থান হওয়ার কথা, আসলে মোটেও তা হয়নি। অথচ আমি মনে করি বাংলাদেশের মধ্যে চাঁদপুর এমন একটি স্পট যেখানে আমাদের সড়ক পথ, নৌপথ, রেলপথ রয়েছে এবং একটি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্পট এই চাঁদপুরে। আর বিশেষ করে চাঁদপুরে আমাদের একটি পর্যটন কেন্দ্র হওয়ার মতো একটি উপযোগী স্থান। মূলত এই বিষয়গুলোকে মাথায় না রেখে তারা চাঁদপুরের উন্নয়নকে ধারণ না করে আমাদের এই চাঁদপুরকে অবহেলিত রেখে দিয়েছেন এবং চাঁদপুরকে অনেক পিছিয়ে নিয়েছেন। আর চাঁদপুরে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি ছিল, আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল, তাও বন্ধ হয়ে গিয়েছে। তাই আমাদের কথা হচ্ছে তরুণদের জন্য যেভাবে তাদের লেখাপড়ার পরিবেশ প্রয়োজন, সেভাবে তাদের লেখাপড়ার পরে তাদেরকে উদ্যোক্তা, ব্যবসায়ী কিংবা চাকরির জন্য উপযুক্ত ক্ষেত্র প্রয়োজন। আমি মনে করি যদি তরুণদেরকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাংলাদেশের যে মৌলিক সমস্যা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, ইফটিজিং, এই বিষয়গুলো এমনিতেই জিরো টলারেন্সে পৌঁছে যাবে তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, সঠিকভাবে তাদেরকে যদি কর্মসংস্থানের আয়োজন করে আমরা দিতে পারি। জি, সেক্ষেত্রে জয়নাল আবেদিন একদমই খুব ছোট করে জানতে চাই যে আপনাদের ইশতেহারে কি থাকছে? আমাদের ইশতেহারে আমরা সর্বপ্রথম জাতীয় যে সমস্যাগুলো, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে
এবং এদেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে মানুষের মৌলিক অধিকার সবচেয়ে বেশি এখানে প্রাধান্য পাবে। আর উন্নয়নের ক্ষেত্রে আমাদের ইস্তেহারে থাকবে যে বাংলাদেশের যে মৌলিক উন্নয়ন হওয়া দরকার ছিল, আমাদের যা বাজেট হবে আমরা শতভাগ তা বাস্তবায়ন। জি জনাব জয়নুল আবেদিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ সময় দিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের আয়োজন। আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে। ভালো থাকুন।